আমি বললাম, শ্বশুর মশাই, আমি আপনার ছেলের বউ। আপনি আমার সাথে এমনটি করতে পারেন না। আমার শ্বশুর মশাই তখন রেগে গিয়ে আমাকে বলল, বৌমা চুপ থাকো তুমি। 3 বছর হয়েছে তোমার বিয়ে হয়েছে, এখনো তোমার কোনো সন্তান সন্ততি হয় না। আসলে আমার ছেলেটা একটা অপদার্থ, সে কিছুই করতে পারে না। এই বলে শ্বশুর মশাই রেগে মেগে আমার সাথে খুব বাজে আচরণ করা শুরু করল। আর বলতে লাগল, বৌমা, আজকে আমি তোমাকে এমন কিছু করব যাতে তুমি 2 মাসের ভিতরে মা হতে পারো। তারপরে শ্বশুর মশাই আমাকে কি যেন একটি শুকালো জিনিসটি শোকার পর থেকে আমি আর কিছুই বলতে পারি না। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল, তখন যা দেখতে পেলাম তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। পুরো গল্পটি শোনার অনুরোধ রইল। তবে গল্পটি শোনার পূর্বে তোমাদের নিকট আমার একটি ছোট্ট অনুরোধ। দয়া করে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি রাইসাতুল জান্নাত রানী। আমার ডাক নাম রানী। আমার গ্রামের বাড়ি কুড়িগ্রাম। কুড়িগ্রামের নিম্নবিত্ত পরিবারের একটি মেয়ে আমি। বর্তমানে আমার বয়স 25। আমার যখন বয়স 16, তখন একটা মধ্যবর্তী পরিবারে আমার বিয়ে হয়। আমার স্বামীর সংসারে আমাকে সহ মাত্র 3 জন সদস্য। আমি, আমার স্বামী রাফি এবং আমার শ্বশুর মশাই। আমরা বাস করতাম কুড়িগ্রামে। আমার স্বামী ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করত। আর এদিকে আমার শাশুড়ি মারা গেছে গত 3 বছর হয়েছে। কিন্তু আমার শাশুড়ি মারা যাওয়ার পর আমার শ্বশুর আর কোনো বিয়ে শাদী করে নাই। যদিও তাকে দেখে এখনো হাট্টা কাট্টা যুবকের মতো মনে হয়। আমার শ্বশুর বাড়িতে থাকত, আর আমার স্বামী চাকরির সুবাদে ঢাকায় থাকত। আমার স্বামী মূলত আমাকে বিয়ে করেছে এই জন্যই, কারণ আমার শ্বশুর বাড়িতে একা একা থাকত। খাবার দাবারের সমস্যা হতো। আমার শ্বশুরের দেখাশোনার জন্যই মূলত আমার স্বামী আমাকে বিয়ে করেছে। আমার স্বামী বিয়ের 1 সপ্তাহ পরে ঢাকায় চলে যায় চাকরির স্থলে। বাড়িতে শুধু আমি আর আমার শ্বশুর। আমার স্বামী ঢাকা যাওয়ার পর থেকেই আমার শ্বশুর মশাই আমার প্রতি যেন কেমন করে তাকিয়ে থাকে। আর তাতে আমি কিছু মনে করতাম না, কারণ আমি ভাবতাম শ্বশুর মানেই তো আমার বাবা। সে তো আমার বাবা তুল্য। বিয়ের 1 মাস পর আমার স্বামী ঢাকা থেকে বাড়িতে আসলো। আমার স্বামী আমার জন্য অনেক কিছু নিয়ে আসলো ঢাকা থেকে। আমার স্বামীর এসব কিছু দেখে আমার সত্যি খুব আনন্দ হয়েছিল। সেদিন রাতে আমার স্বামীর সাথে অনেক মজা হয়েছিল। আমার স্বামী আমাকে অনেক মজা দিয়েছিল। আমার স্বামী দেখতে অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম ছিল। আমার স্বামীর উচ্চতা প্রায় 6 ফুটের কাছাকাছি ছিল। অনেক শক্তিশালী ছিল। সুদর্শন পুরুষ ছিল। এভাবেই চলতে লাগলো আমাদের দিন। চাকরির সুবাদে আমার স্বামী ঢাকায় থাকত। 1 মাস পর পর বাড়িতে আসত। এসে আমাকে মজা দিয়ে আবার চলে যেতাম। এভাবে চলতে চলতে প্রায় আমার বিয়ের 3 বছর হয়ে গেল। আমাদের দিন খুব ভালোই চলছিল। কিন্তু বিয়ের 3 বছর হওয়ার পরেও আমাদের কোনো সন্তান সন্ততি হচ্ছিল না। আর আমরা কোনো ব্যবস্থা নিচ্ছিলাম না। এমতাবস্থায় আমি এবং আমার স্বামী খুব টেনশনে পড়ে গেলাম। আর এদিকে আমার শ্বশুর মশাই আমাকে বিরক্ত হয়ে বলত, বৌমা, তোমার বিয়ের 3 বছর হয়ে গেছে, এখনো আমি কোনো নাতি নাতনির মুখ দেখতে পারি নাই। আমি কি আমার নাতি নাতনিকে দেখে যেতে পারব? এমন কথা বলার সময় আমার শ্বশুর মশাই আমার দিকে কেমনভাবে তাকিয়ে থাকত। এই তাকিয়ে থাকার মধ্যে আমার শ্বশুর মশাইয়ের চোখের মধ্যে আমি ভিন্ন কিছুর গন্ধ পাচ্ছিলাম। তারপরেও আমি তেমন কিছু মনে করতাম না, কারণ আমার শ্বশুরমশাই শুধু আমার দিকে এভাবে তাকিয়ে থাকত। কিন্তু আমার সাথে বিয়ের 3 বছর হওয়ার পরেও কোনো খারাপ আচরণ করার চেষ্টাই কর না। বিয়ের 3 বছর পর এভাবেই কেটেছিল আমার দিন। খুব ভালোই ছিল, সুন্দরভাবে কাটছিল। কিন্তু আমার স্বামী একদিন ঢাকা থেকে বাড়িতে আসলো। ঢাকা থেকে বাড়িতে আসার পর রাত যখন 12টা বাজল, তখন আমার স্বামীর মোবাইলের হোয়াটসঅ্যাপে একটি মেসেজ চলে আসলো। মেসেজটি দেখে আমার সারা গা কাঁপতে শুরু করল। আমার কলিজা কাঁপতে শুরু করল। মেসেজটিতে লেখা রয়েছে, প্রিয় জান,
কেমন আছো? তুমি কখন গেছো বাসায়? গতকালকে তুমি আমাকে যা দিয়েছ, তাতে আমি অনেক সুখ পেয়েছি। অনেক মজা পেয়েছি। প্রিয় রাফি, কবে তুমি আসবে দেশ থেকে? তোমাকে ছাড়া আমার কিছু ভালো লাগে না। কবে আমি তোমার সন্তানের মা হব? আর আমাকে ছাড়া তুমি একা একা থাকবেই বা কি করে? তোমার কি কষ্ট হবে না? মেসেজটি পড়ে আমার কাছে মনে হলো যেন আমার মাথার উপরে আসমান ভেঙে পড়ে গিয়েছে। পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছে। সমস্ত শরীর একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। আটকে দিয়েছে জীবনের ধারা। থমকে গিয়েছে জীবন। মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছিল। ঠিক এই মুহূর্তে কি ভাবব বুঝতে পারি নাই। একটু খেয়াল করে মেসেজের উপরের অংশে গেলাম। উপরের অংশে যাওয়ার পর যা দেখতে পেলাম, তাতে আমার আরও আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। উপরের অংশে লেখা ছিল, প্রিয় স্বপ্না, আমি বিয়ে করেছি প্রায় ৩ বছর হয়েছে। আমার কোনো সন্তান হয় না। আমার একটি সন্তানের খুবই প্রয়োজন। আমি বাবা ডাক শোনার জন্য পাগল হয়ে আছি। ইতিমধ্যে আমার বউকে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমি নিজেও ডাক্তার দেখিয়েছি, কিন্তু ডাক্তার মশাই বলেছে আমার কোনো সমস্যা নাই। যত সমস্যা আমার বউয়ের। স্বপ্না, আমি একটা বিয়ে করেছি, তা জানার পরেও তুমি কি আমাকে বিয়ে করবে? আমাকে কি তুমি একটা সন্তান উপহার দিতে পারবে? স্বপ্না বলেছিল, তুমি বিয়ে করেছ তাতে আমার কোনো সমস্যা নেই। আমি তোমাকে বিয়ে করতে রাজি। আমি তোমাকে তোমার এবং আমার ওরসের মাধ্যমে আশা করি একটি সুসন্তান দিতে সক্ষম হব। স্বামীর মোবাইলের হোয়াটসঅ্যাপে এরকম চ্যাট দেখে আমার রীতিমতো মাথা ঘুরে গেল। কি করব? আমি কিছু বুঝে পাচ্ছিলাম না। ভেবে কিছু পাচ্ছিলাম না। কি করা যায় এমন অবস্থায়? আমার তো সন্তান হয় না। সেটা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছায় হয়। আল্লাহ পাক চাইলে সন্তান দিতেও পারে, আবার চাইলে নাও দিতে পারে। কিন্তু এই জন্য তো আমার সংসার ভেঙে যাচ্ছে। আমার স্বামী আমার উপরে সতীন এনে বসাচ্ছি। আরেকটি বিয়ে করে আমার স্বামীর মধ্যে একটি ভাগ তৈরি করছে। এটা পৃথিবীর কোনো মেয়েই সহ্য করতে পারবে না, বিশেষ করে বাঙালি মেয়ে। আমার স্বামীর মোবাইলে এরকম চ্যাট দেখে আমি মোবাইলটা আস্তে আস্তে রেখে তারপর কাঁদতে কাঁদতে দু চোখ ভিজিয়ে ফেললাম। আর এদিকে আমার স্বামী খুব আরাম করে ঘুমাচ্ছিল। আর ইদানিং লক্ষ্য করলাম, আমার স্বামী আমার প্রতি খুব একটা বেশি টানও নেই। ইয়ার টান থাকবে বা কি করে? কারণ সে তো অন্য জায়গা থেকে যা কিছু পাওয়ার সবই পাচ্ছে। সারারাত ঘুম নেই। দু চোখের পাতা এক করতে পারলাম না। সকালে উঠে ফজরের নামাজ পড়লাম। আর আল্লাহর কাছে কান্নাকাটি করলাম যে, হে আল্লাহ, আমার স্বামীকে তুমি সঠিক পথে ফিরিয়ে আনো। তুমি আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে যাও, কিন্তু আমার স্বামীর ভাগটা কেড়ে নিয়ে না। আমি আমার স্বামীর ভাগটা কাউকে দিতে পারবো না। এভাবে আমার স্বামী ঢাকা থেকে এসে 2 দিন থাকার পর আবার ঢাকায় চলে গেল। মনের দুঃখে তাকে কিছু বলতে পারি নাই। আমার স্বামী চলে যাওয়ার পর আমি নীরবে একা একা শুধু কাঁদি। চোখের জল পড়ে। একদিন শ্বশুর মশাই আমাকে এসে ক্রন্দনরত অবস্থায় দেখে ফেলে। তারপর শ্বশুর মশাই আমাকে বলল, বৌমা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছ কেন? আমি বললাম, বাবা, কিচ্ছু না। তারপরেও আমার শ্বশুর মশাই আমাকে বলল, বৌমা, তুমি আমার কাছে মনে হচ্ছে কোনো কিছু লুকাচ্ছ। আমি বললাম, না বাবা, আমি এমনিই কাঁদছি। হঠাৎ করে আমার বাবা মায়ের কথা মনে পড়েছে, তো তাই কাঁদছি। তারপর আমার শ্বশুর আমাকে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমার শ্বশুর মশাই যখন আমাকে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, তখন বিভিন্নভাবে আমার প্রতি বাজে ইঙ্গিত করছে, যা আমার কাছে খুব খারাপ লাগছে। কিন্তু তারপরেও সে তো আমাকে এই মুহূর্তে সান্ত্বনা দিচ্ছে, যে কারণে শত বাজে ইঙ্গিত পাওয়ার পরেও আমার কাছে খুব ভালোই লাগছিল। এভাবে আমার শ্বশুর মশাই আমাকে অনেকক্ষণ ধরে রাখল আর মাথায় বুলিয়ে দিতে লাগল। তখন আমি কিছুটা দুর্বল হয়ে গেলাম। দুর্বল হয়ে তার ছেলের সমস্ত বিষয় শ্বশুর মশাইকে খুলে বললাম। শ্বশুর মশাই এইসব কথা শুনে আমাকে বলল, বলো কি বৌমা, তুমি এইসব বিষয় আমাকে আগে বলবা না? আমি বললাম, বাবা, আমি তো আপনার ছেলেকে কখনো অবিশ্বাস করতাম না। আপনার ছেলেকে প্রচুর বিশ্বাস করতাম।
কিন্তু আপনার ছেলে যে এরকম একটা কাজ করবে তা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আমার শ্বশুরমশাই ছেলের এরকম কাণ্ডর কথা শুনে আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। কিন্তু এই সান্ত্বনা দেওয়ার ফাঁকে ফাঁকে আমার শ্বশুর মশাই আমার সাথে ভিন্ন রকম আচরণ করার চেষ্টা করল। আর বল, বৌমা, তুমি শান্ত হও। আজকে তোমার সন্তান হয় না বিদায়, সে একটি সন্তানের আশায় এই রকম ধরনের সিদ্ধান্ত নিয়েছে। তুমি একটু ধৈর্য ধরো। তোমাকে আমি আগামীকালকে একটি কবিরাজের কাছে নিয়ে যাব। অনেক নামকরা কবিরাজ, তার চিকিৎসায় নাকি অনেকেই মা হতে পেরেছে। আমি বললাম, বাবা, যা করার এখন আপনি করবেন, কারণ আপনার ছেলেকে তো আমার ফেরানোর ক্ষমতা নাই। পরের দিন শ্বশুর মশাই আমাকে নিয়ে একটি কবিরাজের কাছে গেলেন। কবিরাজ আমাকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে বললেন, তুমি মা হতে পারবা যদি তুমি একটা কাজ করো। অবশ্যই কাজটি করা আমাদের সমাজের আইনের বিধানে নেই। আমি বললাম, কবিরাজ মশাই, কি কাজ একটু ক্লিয়ার করে বলুন। তারপর কবিরাজ মশাই আমাকে বলল, তোমাকে তোমার স্বামী ছাড়া অন্য যে কোনো একজন পুরুষের সাথে ঘনিষ্ঠ হয়ে দেখতে হবে। তাহলেই আমরা নিশ্চিত হয়ে যাব যে তোমার সমস্যা না তোমার স্বামীর সমস্যা। আমি কবিরাজ মশাইকে বললাম, কবিরাজ মশাই, আমি তো পরীক্ষা করিয়েছি, ডাক্তার তো বলেছে আমার সমস্যা। কবিরাজ মশাই আমাকে বলল, মারে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সুতরাং তোমাকে একটু ভিন্ন কিছু করে দেখতে হবে। একটু ভিন্ন কিছু করে দেখো। অন্য একজন পার্সন যদি তোমার সাথে একটু ঘনিষ্ঠ হওয়ার পর তুমি সন্তানের মা হতে পারো, তাহলে কি তুমি এটা চাও না? কবিরাজ মশাই এরকম ধরনের কথা শুনে আমার প্রথমত খুব খারাপ লেগেছিল। তারপর দ্বিতীয়ত চিন্তা করলাম, আমার তো একটি সন্তান দরকার। একটি সন্তানের কারণে আমার সংসার ভেঙে যাচ্ছে, আমার সংসারে সতীন আসতেছে। কিছুক্ষণের জন্য একবারে নীরব নিস্তব্ধ হয়ে গেলাম। তারপর কবিরাজ মশাইকে বললাম, কবিরাজ মশাই, আমার তো সেই রকম কেউ নেই যে আমার সাথে স্বামীর মতো ঘনিষ্ঠ হতে পারবে। তারপর কবিরাজ মশাই বলল, তাহলে আমি যদি তোমাকে এরকম ধরনের একজন লোক বের করে দেই, তাহলে কি তুমি তার সাথে ঘনিষ্ঠ হবে? আমি বললাম, জি কবিরাজ মশাই, আমি ঘনিষ্ঠ হব। তারপর কবিরাজ মশাই আমাকে এমন একজন লোককে দেখিয়ে দিল, যা দেখে সত্যিকার অর্থে আমার মাথা ঘুরে গেল। অর্থাৎ কবিরাজ মশাই আমার শ্বশুর মশাই এর দিকে ইশারা করে বলতেছে, শোনো রানী, এই যে তোমার পাশে বসা তোমার শ্বশুর মশাই তোমাকে সন্তান দেওয়ার জন্য সেই যথেষ্ট। তুমি হয়তো তোমার শ্বশুর মশাইকে খুব ভালো করে চেনো না। তোমার শ্বশুর মশাই আমার ভালো একজন বন্ধু। তারপর কবিরাজ মশাই আমাকে বলল, আচ্ছা রানী, আমার একটা প্রশ্নের জবাব দাও তো। আমি বললাম, কি কবিরাজ মশাই? কবিরাজ মশাই আমাকে বলল, তোমার শাশুড়ি মারা গেছে কতদিন হয়েছে? আমি বললাম, 3 বছরের অধিক। তারপর কবিরাজ মশাই আমাকে বলল, একটা পুরুষ মানুষ তো 50 বছরে বুড়ো হয়ে যায়নি। একটা 50 বছরের ঊর্ধ্বে লোক 3 বছর হয়েছে তার স্ত্রী মারা গেছে, সে কিভাবে একা একা থাকে? আমাকে প্রশ্নের জবাবটা দিতে পারবে? আমি বললাম, না কবিরাজ মশাই। তাহলে শোনো রানী, তোমাকে আজকে একটা গোপন কথা বলি। তোমার শ্বশুর মশাই আমার বন্ধু মানুষ, তাই আমার এখানে নিয়মিত আসা যাওয়া করত। এবং যদি কোনো মহিলার সন্তান না হতো, তাহলে সে ক্ষেত্রে আমি তোমার শ্বশুর মশাইকে কাজে লাগাতাম। তুমি আরেকটি বিষয় জানলে অবাক হবে যে এ পর্যন্ত 25টি মহিলাকে তোমার শ্বশুর দ্বারা সুফল পেয়েছে। তুমি তো তার ছেলের বউ, তোমাকে তো আর তোমার শ্বশুরমশাই সবকিছু বলতে পারে না। এখন তুমি যদি রাজি থাকো, তাহলে তোমার সাথে তোমার শ্বশুর মশাই ঘনিষ্ঠ হবে, আর এতে আশা করা যায় তুমি সুফল পাবে। কবিরাজ মশাইয়ের কাছ থেকে এরকম ধরনের কথা শুনে প্রথমত আমি কিছুটা অবাক হয়ে যাই, তারপর অবশেষে রাজি হয়ে যায়। তারপর কবিরাজ মশাই আমাকে বলল, ঠিক আছে, তাহলে এবার তুমি বাড়ি চলে যাও, গিয়ে তোমার শ্বশুর মশাইকে খুশি করো, তাহলে দেখবে তোমার কাজ হয়ে যাবে, আর তোমার শ্বশুরমশাই একাজে পরীক্ষিত। তারপর কবিরাজ মশাইয়ের কাছ থেকে বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর আমার শ্বশুর মশাই আমার দিকে তাকিয়ে
আমাকে ইঙ্গিত দিল, যেন আজকে আমি প্রস্তুত থাকি। অবশেষে নিরুপায় হয়ে একটি সন্তানের আশায় আমি সেই কাজটি করেছিলাম। আমার শ্বশুর মশাই এর সাথে যে কাজটি সাধারণত স্বামী স্ত্রী করে থাকে। আর এদিকে আমার শ্বশুর আমাকে পেয়ে খুব খুশি। আর তার ছেলেকে এমনভাবে টাইট দিয়েছিল যাতে তার ছেলে দ্বিতীয়বার কোনো মেয়ের সাথে কথা বলার সাহস না পায়। আর যদি কথা বলে তাহলে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করবে। সবকিছু আমার শ্বশুর আমাকে লিখে দিয়ে দিবে। এইসব কিছুর ভয়ে অবশেষে আমার স্বামী ওই মেয়ের সাথে সম্পর্ক বাদ দিয়ে দেয়। আমার শ্বশুরের সাথে এসব কিছু করার পর 3 মাস পরেই আমি বুঝতে পারলাম আমি সন্তান সম্ভাবনা। মনটা আমার আনন্দে নেচে উঠল। সন্তানের মা হওয়ার আনন্দে। সন্তানের মা হওয়া যে কত আনন্দ তা তোমরা যারা সন্তান হয়েছে মা হয়েছে তারাই বুঝবে। অবশেষে 10 মাস পর আমার কোল জুড়ে একটি পুত্র সন্তান এসেছে। সারা বাড়ি আলোকিত করে ফেলেছে। আমার পুত্র সন্তানের খবর পেয়ে আমার আত্মীয় স্বজন, স্বামী এবং শ্বশুর সহ সবাই খুশি। বন্ধুরা, এইভাবে আমি একটি দুটি নয় 5টি সন্তানের মা হয়েছিলাম। এখন আমি আমার স্বামী, সন্তান এবং শ্বশুরকে নিয়ে খুব ভালোই আছি, সুখে আছি। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, সন্তান দেয়ার মালিক কেবলমাত্র আল্লাহ পাকের। কিন্তু এই সন্তানের জন্য যখন কোনো স্বামী স্ত্রীর প্রতি অন্যায় অবিচার করে তখন স্ত্রীর অবস্থা খুব খারাপ হয়ে যায়। বাধ্যতামূলক হয়ে সে ভিন্ন কিছু খোঁজার চেষ্টা করে সংসার টিকানোর জন্য। সে তখন বেপরোয়া হয়ে পড়ে। তখন সে ইজ্জত সম্মানের ভয় করে না। তার মনের ভিতরে একটাই ভাবনা থাকে, যে করেই হোক আমার সংসার টিকাতে হবে, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে আনতে হবে। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত একটা বিষয় ভাবা, যদি আমাদের সন্তান না হয় তাহলে আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাওয়া। আর এই জন্য পরকীয়ার মতো অন্যায় অবিচার করা মোটেও উচিত নয়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার মামা 50 বছর বয়সেও হাট্টা কাট্টা শক্তিশালী পুরুষ ছিলেন। বয়স 50 বছর, কিন্তু তিনি এখনও যুবক পুরুষের মতো শরীর স্বাস্থ্যের অধিকারী ছিলেন। তিনি মামিকে খুব ভালোবাসতেন আর সব সময় মামিকে হাসি খুশি রাখতেন। কিন্তু যখন রাত হতো তখন আমার ঘর থেকে মামির অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতে থাকত। তারপর আবার দেখতাম যখন মামি ঘর থেকে বেরোতেন তখন তিনি লেঙ্গরে লেঙ্গরে হাঁটতেন। মামির এরকম অবস্থা দেখে আমার খুব কষ্ট হতো। আমি ভাবতে থাকতাম, মামা মামির সাথে এমন কি করে যে মামির অবস্থা এই রকম খারাপ হয়ে যায়। একদিন রাতে মামির অবস্থা খুব খারাপ হয়ে গেল, তাই তিনি আমার সাথে ঘুমালেন। সেই দিন রাতে মামি আমাকে অসুস্থ অবস্থায় আস্তে আস্তে বললেন, বৌমা, তুমি তোমার মামাকে রাতে 1 গ্লাস গরুর দুধ দিয়ে এসো। কিছু সময় পরে যখন মামি ঘুমিয়ে গেলেন তখন আমি মামির শাড়ি পরে ঘোমটা টেনে মামাকে 1 গ্লাস গরুর দুধ দিতে চলে গেলাম। যখন আমি দুধের গ্লাস রেখে পিছন দিকে ঘুরলাম তখনই মামা আমাকে মামি মনে করে তার দিকে টেনে নিলেন। এরপরে মামা আমাকে মামি ভেবে সারারাত আমার সাথে যা করলেন তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। আমার নাম অন্তরা। আমি একটা গরিব পরিবারের মেয়ে। আমার বাবা অনেক কষ্টে আমাদের মানুষ করেছেন। আমি দেখতে খুবই সুন্দরী। আর এখন আমার বয়স 18 বছর। আমি আমার বাবা মায়ের দ্বিতীয় সন্তান। আমার বড় দাদা সমীর আর আমি মা বাবার সাথে খুবই হাসি খুশি জীবন কাটাচ্ছিলাম। 1 বছর আগে আমার দাদার বিয়ে হয়েছে। দাদার বিয়েতে আমি খুব আনন্দ করেছি।
দাদার বিয়ের পরে আমার যে বৌদি হয়ে এসেছে সে খুবই ভালো। বৌদি আমাকে খুবই ভালোবাসত। এই কারণে আমার বাবা মাও খুব খুশি। আমরা সবাই বৌদিকেও খুব ভালোবাসতাম। আর আমার দাদাও বৌদিকে খুব ভালোবাসত। আমার দাদা শহরের একটা অফিসে কাজ করত। সে যখন অফিস থেকে বাড়ি আসত তখন আমাদের সবার জন্য কিছু না কিছু খাবার জিনিস অবশ্যই নিয়ে আসত। এসব কারণে আমি খুব খুশি ছিলাম। আমি মনে মনে এটাই ভাবতাম যে ভগবান যেন এরকম দাদা সবাইকে দেন। আমার বাবা মাও দাদাকে নিয়ে খুব গর্বিত ছিলেন। কেননা দাদা বাবা মায়ের খুব খেয়াল রাখত। যখন আমি উচ্চ মাধ্যমিক পাশ করলাম তখন আমার বাবা মা আমাকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজতে শুরু করলেন। কিছুদিন এদিক সেদিক খোঁজ নেওয়ার পরেই একটা ভালো ছেলের খবর আমার বাবা জানতে পারেন। বাবা যখন সেই ছেলের সম্বন্ধে খোঁজখবর নিলেন তখন তিনি জানতে পারলেন যে ছেলে খুবই ভালো। ছেলের নাম উত্তম কুমার। কিন্তু ওর বাবা মা জীবিত নেই। ওর মামা মামি ওকে নিজের ছেলের মতো করে মানুষ করেছেন। ছেলে খুবই ভদ্র। আর ওর কোনো বদ অভ্যাস নেই। আমি যখন আমার বিয়ের কথা শুনলাম তখন আমার মনে বিভিন্ন রকমের স্বপ্ন আসতে লাগল। বিয়ের পরে কি হবে? আমি সেসব স্বপ্ন দেখতে লাগলাম। আমি উচ্চ মাধ্যমিক পাশ যুবতী। এই কারণে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে বিয়ের পরে কি হয় সেই ভাবনা খুব ভালোভাবেই বুঝতে পারতাম। বাবা ভাবলেন পরিবার যখন ভালো তখন দেরি করা উচিত না। এই কারণে বাবা তাড়াতাড়ি করে আমার বিয়ের দিন ঠিক করে দিলেন। 10 দিন পরেই লগ্ন দেখে আমার বিয়ে ঠিক করে দেওয়া হলো। আমার বাবা আর দাদা বিয়ের জোগাড় যন্ত্র করতে ব্যস্ত হয়ে পড়লেন। এভাবেই দেখতে দেখতে 10 দিন পার হয়ে গেল। আজকে আমার বিয়ে বরযাত্রী আসার পরে খুব ধুমধাম করে শান্তিপূর্ণভাবে বিয়ে হয়ে গেল। আর বিয়ের পরে আমি আমার শ্বশুরবাড়িতে এসে গেলাম। শ্বশুরবাড়িতে আমার স্বামীর মামা এবং মামি আমাকে বরণ করে নিলেন। তারা আজকে খুব খুশি। বিয়ের সমস্ত নিয়ম কানুন পালন করার পরে আমাকে সুন্দর করে সাজানো বাসর ঘরে বসিয়ে দেওয়া হলো। আমি মাথায় ঘোমটা টেনে মাথা নিচু করে বসে আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম। সেই সময় আমার মনে উথাল পাতাল চলছিল। কেননা বাসর রাত সম্বন্ধে আমি অনেক কথা শুনেছিলাম। আমি শুনেছিলাম যে এটা জীবনের একটা স্মরণীয় রাত হয়। আমি সবকিছু চিন্তা করে খুব ঘাবড়ে যাচ্ছিলাম। কিছু সময় পরেই আমার স্বামী উত্তম কুমার ঘরের মধ্যে এলো। ও এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। তারপর আস্তে আস্তে আমার পাশে এসে বসে পড়ল। এরপরেই বলতে লাগল, অন্তরা, আমি খুব খুশি যে আমি তোমার মতো সুন্দরী একজন জীবনসঙ্গী পেয়েছি। তুমি জানো অন্তরা, আমি যখন 10 বছরের ছিলাম তখন আমার বাবা মায়ের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায়। তখন থেকেই আমার মামা এবং মামি আমাকে নিজের সন্তানের মতো মানুষ করেছেন। আমাকে পড়াশোনা করিয়েছেন। আমি চুপচাপ উত্তমের কথা শুনছিলাম। তারপরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার মামা মামির নিজের কোনো সন্তান নেই? এই কথার উত্তরে আমার স্বামী উত্তম কুমার বলতে লাগল যে আমার মামির বিয়ের পরে অনেক দিন অবধি কোনো সন্তান হয়নি। এরপর মামা মামিকে অনেক বছর ধরে চিকিৎসা করালেন। তারপরে গিয়ে তিনি সন্তান সম্ভবা হন। কিন্তু যখন বাচ্চা হওয়ার সময় এলো তখন হঠাৎই মামির শরীর খুব খারাপ হয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার মামিকে চেক আপ করে বললেন মা এবং সন্তান এর মধ্যে যে কোনো একজনকে তারা বাঁচাতে পারবেন। সেই সময় মামা বুঝতে পারছিলেন না যে সন্তানকে বাঁচাবেন নাকি মামিকে বাঁচাবেন। তারপর তিনি সিদ্ধান্ত নিয়ে ডাক্তারকে বলে দিলেন যে মামিকে যে কোনো উপায়ে হোক বাঁচিয়ে নিন। সেই সময়ে ডাক্তার মামিকে অপারেশন করে তাকে বাঁচিয়ে তো নিলেন, কিন্তু ডাক্তার এটাও বলে দিলেন যে তিনি আর কখনোই মা হতে পারবেন না। এই দুঃখ থেকে আমার মামা মামি অনেক দিন অবধি বের হতে পারেননি। এর কিছু দিন পরেই আমার বাবা মায়ের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। তখন থেকেই তারা আমাকে নিজের ছেলের মতো ভালোবাসে মানুষ করছেন। যাই হোক না কেন, আমি নিজের মামার উপকার কখনো ভুলতে পারব না। এই কথা বলতে বলতে আমার স্বামীর স্বরে নরম ভাব এসে গেছিল, সাথে তার চোখে জল এসে গিয়েছিল। তখন আমি আমার স্বামীকে বললাম যে তুমি এত চিন্তা করছো কেন? আমি তাদের এত ভালোভাবে সেবা করব যে তারা সব সময় হাসি খুশি থাকবেন। এই কথা বলার সময় আমার মধ্যে আবেগ ফুটে উঠেছিল। এরপরে আমি আমার স্বামীর হাত ধরে তাকে বললাম, আজকে আমাদের বাসর রাত। তুমি কি এইসব কথা বলেই সারা রাত পার করে দেবে নাকি?
এটা বলার সাথে সাথে আমার স্বামী আমাকে এক ভিন্ন রকম আনন্দে মেতে উঠলেন। কিন্তু সে এই বিষয়ে খুব দুর্বল। সে খুব একটা বেশি পারফরম্যান্স করতে পারছিল না। আমিও তার কাছ থেকে ভালো কিছু পাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু কিছু সময় পরেই উত্তম কুমার উঠে আমার থেকে দূরে সরে গেল। ও ৫ মিনিটও ঠিকভাবে আমার উপর টিকতে পারেনি। এই সব দেখে আমি ভিতরে ভিতরে জ্বলতে লাগলাম। আমি এই রাতের জন্য কত স্বপ্ন দেখেছিলাম। আর কত স্বপ্ন নিজের মনে সাজিয়ে রেখেছিলাম। কিন্তু আমার সেই সমস্ত স্বপ্ন আর আশার উপর জল ঢেলে দিল। উত্তম কুমার আমাকে সেই খুশি দিতে পারেনি যে একজন স্ত্রী নিজের স্বামীর কাছ থেকে চায়। উত্তম কুমার খুবই তাড়াতাড়ি গভীর ঘুমে ঘুমিয়ে গেল। কিন্তু আমি একটা তৃষ্ণার্ত চাতকের মতো বিছানাতেও এপাশ ওপাশ করতে থাকলাম। এসব করতে করতেই কখন যে সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না। আমি সকালে উঠে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেলাম। যখন বাথরুম থেকে ফিরে এলাম, তখন দেখলাম মামা বারান্দায় শরীর ঠিক রাখার জন্য ব্যায়াম করছেন। তাকে এভাবে ব্যায়াম করতে দেখে আমি অবাক হয়ে গেলাম যে মামার বয়স ৫০ বছর হওয়ার পরেও তাকে একটা যুবক পুরুষের মতো মনে হচ্ছিল। যাই হোক, তারপরে আমি ঘরে ঢুকে কাপড় বদলে রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলাম। কিছু সময় পরে যখন আমি চা বানিয়ে মামাকে দিতে এলাম, তখন মামা আমাকে জিজ্ঞেস করতে লাগলেন যে, বৌমা, তোমার মামি কোথায় গেছে? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মামার এই প্রশ্নের উত্তরে আমি তাকে বললাম, তিনি রান্নাঘরেই আছেন আর কিছু কাজ করছেন। কয়েকদিন থেকে আমি লক্ষ্য করে দেখেছি যে মামি যখনই কোথাও যান না কেন, মামা তার পিছনে পিছনে সেখানে পৌঁছে যেতেন আর মামির সাথে অদ্ভুত খুনসুটি করতে থাকেন। মামি মামাকে বলতেন, আরে এখন তো একটু লজ্জা করো, বাড়িতে নতুন বৌমা এসেছে, যদি সে সব দেখে নেয় তাহলে কি ভাববে বলো তো? তখন মামা বলতে লাগলেন যে কি আর ভাববে, সমস্ত স্বামী নিজের স্ত্রীর সাথে এই সব করে, বুঝেছ? মামা মামির এই ধরনের কথা শুনে আমার খুবই লজ্জা অনুভব হতো। আমি মনে মনে ভাবতে থাকতাম যে যদি উত্তম কুমার মামার মতো হতো তাহলে খুব ভালো হতো। এভাবেই দেখতে দেখতে ৭ দিন পার হয়ে গেল। এরপর এক রাতে যখন আমি বাথরুমে যাচ্ছিলাম, তখন মামার ঘর থেকে মামির অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। এরকম আওয়াজ শুনে আমি আমার নিজের উপরে কাবু রাখতে পারছিলাম না। তাই তাদের জানলার কাছে গিয়ে উকি মেরে ভেতরের দৃশ্যটা দেখার চেষ্টা করলাম। ঘরের হালকা আলোতে আমি এমন কিছু দেখলাম যেটা দেখার পরে আমার নিজের উপর কন্ট্রোল করতে পারা খুব মুশকিল হয়ে গিয়েছিল। আমি কোনো রকমভাবে নিজের উপর কন্ট্রোল করে সেখান থেকে নিজের ঘরের মধ্যে চলে এলাম। ঘরে এসে আমি উত্তম কুমারকে উৎসাহিত করতে লাগলাম, কিন্তু ও এত গভীর ঘুমে ছিল যে ওর কোনো কিছুর অনুভবই হচ্ছিল না। তাই বাধ্য হয়ে আমি কোনো রকমভাবে বিছানায় এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে গেলাম। যখন সকাল হলো তখন আমার স্বামী নিজের কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আসলে ওর ছুটি শেষ হয়ে গিয়েছিল। আমার স্বামী উত্তম কুমার শহরে বাড়ি ভাড়া নিয়ে সেখানেই থেকে নিজের চাকরি করত। তাই ১ মাস পরপরই বাড়িতে আসতে পারত। আমি রান্নাঘরে গিয়ে ওর জন্য নাস্তা বানালাম। তারপরে ওকে নাস্তা খেতে দিলাম। ও নাস্তা খাওয়ার পর মুখ ধুয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। আর আমি নিজে উদাস চেহারা নিয়ে নিজের ঘরে চলে এলাম। কিন্তু সারাদিন আমার মাথার মধ্যে রাতের সেই দৃশ্য ভাসতে লাগল। এখন আমি মনে মনে ভাবতে লাগলাম যে মামি কতটা সৌভাগ্যবতী, যাকে মামা এখনো এতটা ভালোবাসে। আর অন্যদিকে আমার স্বামী, যার ভালোবাসা পাওয়ার জন্য আমি ছটফট করি। জানি না কেন ও এখন অবধি আমাকে একবারও সন্তুষ্ট করতে পারেনি। এইভাবেই আমার দিন কাটতে লাগল। সকালবেলা যখন মামি ঘুম থেকে উঠতেন, তার মুখ থেকে শুধু এই কথাটাই বের হতো যে জানি না আমাকে কবে ছাড়বে। সারাদিন তো জমিতে কাজ করে থাকে, তারপরও রাতের বেলাও আমাকে ছাড়ে না। জানি না ও কোনো দিন ক্লান্ত হবে কিনা। আর এদিকে কাজ করার ফলে বিশেষ স্থানে আমি অনেক ব্যথা অনুভব করছি। মামির মুখ থেকে এই ধরনের কথা শুনে আমি হতবাক হয়ে যেতাম যে মামা মামির সাথে কি এমন করে, যার কারণে মামি এই ধরনের কথা বলতে থাকেন। পরের দিন রাতে আবার মামার ঘর থেকে একই ধরনের আওয়াজ আসতে লাগল। এবার আমি আর নিজেকে থামাতে পারলাম না। আবার সেই জানালার কাছে গিয়ে তাদের ঘরের ভিতরে উকি মেরে দেখতে লাগলাম। আবারও সেই একই দৃশ্য আমার চোখের সামনে ফুটে উঠল। এটা দেখে আমার অস্বস্তি হতে শুরু করেছিল।
এরপর আমি নিজের পা পিছনে করে নিজের ঘরে ফিরে এলাম। ঘরের মধ্যে এসে আমি এটাই ভাবতে লাগলাম যে যদি এই কথাটা মামা অথবা মামি জানতে পারেন, তাহলে তারা আমার সম্বন্ধে কি ভাববেন। এইসব কথা ভেবে আমি কয়েকদিন সেই সব দেখা বন্ধ করে দিয়েছিলাম। একদিন রাতে মামির শরীর খুব খারাপ ছিল, কিন্তু তিনি নিজের মাথায় হাত দিয়ে বারবার এটাই বলে যাচ্ছিলেন যে আমার শরীর খারাপ। কিন্তু মামার এসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। তার তো শুধু নিজের খুশি পূরণ করা চাই। এরপর মামি আমাকে বললেন, বৌমা, আজকে আমার শরীরটা একদমই ঠিক নেই, তাই আজকে আমি ওই ঘরে কোনো মতেই যাব না। তোমার মামার যেহেতু রাতের বেলা দুধ খাওয়ার অভ্যাস আছে, তাই আজকে তুমি তাকে দুধ দিয়ে এসো। মামির মুখ থেকে এই কথা শুনেই রাতের সেই দৃশ্য আমার চোখের সামনে ভাসতে লাগল। এরপরে মামি অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লেন, আর আমি দুধের গ্লাস নিয়ে মামার ঘরের দিকে গেলাম। সেই সময় মামা নিজের ঘরে হালকা আলো জ্বেলে বিছানায় শুয়েছিলেন। যখন আমি দুধের গ্লাস নিয়ে দরজার কাছে পৌঁছালাম, তখন আমার মনে অনেক রকম চিন্তা আসতে লাগল। তাই আমি নিজের শাড়ির আঁচল মাথার উপর দিয়ে বড় করে ঘোমটা টেনে নিলাম, কেননা মামিও সব সময় এই রকম ঘোমটা টেনে রাখতেন। সেই সময় আমি নিজের চেহারা পুরো মামির মতো করে নিয়ে ঘরের মধ্যে চলে এলাম। ভিতরের দৃশ্য খুবই ভয়ানক ছিল। আমি তাড়াতাড়ি করে দুধের গ্লাস রেখে যখন ফিরে আসতে শুরু করলাম, তখনই মামা পিছন থেকে টান মেরে আমাকে তার দিকে নিতে চাইলেন। আমি তাড়াতাড়ি করে নিজের মুখ ঢেকে নিলাম, যাতে তিনি আমার মুখ দেখতে না পান। এরপর তিনি আমার সাথে সেই রকম ব্যবহার করতে লাগলেন, যেমনটা তিনি মামির সাথে করতেন। এই সময় আমিও নিজের উপর কন্ট্রোল করতে পারিনি। আর তারপরে মামা আমার সাথে এমনটাই করল যেমনটা মামির সাথে করল। এরপরে যখন তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেলেন, তখন আমি সেখান থেকে উঠে নিজের ঘরে চলে এলাম। আজকে আমি খুব খুশি। ঘরে বসে বসে এটাই ভাবছিলাম যে মামির অবস্থা কেন এরকম থাকে। সেই আইডিয়া আজকে আমি পেয়ে গেছি। এরপরে আমি বিছানায় শুয়ে ঘুমিয়ে গেলাম। কখন যে আমি গভীর ঘুমে ঘুমিয়ে গেলাম জানতেই পারলাম না। যখন সকালে আমার চোখ খুলল, তখন আমার খুব ফ্রেশ অনুভব হচ্ছিল। রাতের বেলা যে খুশি আমি পেয়েছিলাম, তার তো কোনো ঠিকানাই ছিল না। এরপর আমি বিছানা ছেড়ে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেলাম। কিছু সময় পর বাইরে বেরিয়ে নিজের ঘরে গিয়ে সাজগোজ করলাম। তারপরে মামির কাছে গিয়ে দেখলাম যে তার শরীরে এখনো খুব জ্বর। আমি কাপড় দিয়ে যখন তার কপাল মুছতে লাগলাম, তখনই মামা এখানে এসে গেলেন আর জিজ্ঞেস করতে লাগলেন যে, বৌমা, এখন তোমার মামির শরীর কেমন আছে? আমি তার প্রশ্নের উত্তরে বললাম, এখন সব ঠিক আছে, জ্বর কিছুটা কমেছে। কথা বলতে বলতেই সেই সময় আমি অনুভব করলাম যে মামা আমাকে গভীরভাবে দেখতে চাচ্ছিলেন। এর আগে তিনি কখনোই এরকম গভীরভাবে আমার দিকে তাকিয়ে দেখেননি। এখন আমার মনে হতে লাগলো যে তিনি রাতের ব্যাপারটা জানতে পেরে যাননি তো, যে মামির জায়গায় আমি ছিলাম। এই সব কিছু চিন্তা করে আমি একদমই ঘাবড়ে গিয়েছিলাম। আমার মনে হতে লাগলো যে এই কথাটা যদি মামি জানতে পেরে যায়, তাহলে না জানি তিনি আমার ব্যাপারে কি ভাবেন। সারাদিন পার হয়ে যখন রাত হলো, তখন আবার আমাকে মামি বলতে লাগলেন যে, বৌমা, আজকেও আমার শরীর পুরো ঠিক হয়নি। আর যতক্ষণ অবধি না আমার শরীর পুরো ঠিক হচ্ছে, ততদিন অবধি আমি তোমার মামার কাছে যাব না। যদি আমি এই অবস্থায় তোমার মামার কাছে যাই, তাহলে আমার শরীর আরও বেশি খারাপ হয়ে যাবে। এই কারণে তুমি তোমার মামাকে এত গ্লাস গরুর দুধ দিয়ে এসো, না হলে তোমার মামা আমাকে খুঁজতে খুঁজতে এখানে অবধি এসে আসবে। মামির এই কথা শুনে তো আমার যেন খুশির ঠিকানা রইল না। আমি আবারও ভাবতে লাগলাম যে আজকে মামা আমার সাথে কি করবে। রাতের বেলা যখন মামি ঘুমিয়ে পড়লেন, তখন আমি আবারও দুধের গ্লাস নিয়ে মামার ঘরের মধ্যে চলে গেলাম। আমি যখনই দুধের গ্লাস রেখে পিছন দিকে ফিরলাম, তখন মামা আবারও আমার সাথে এক ভিন্ন রকম আচরণ করতে শুরু করলেন আর বলতে লাগলেন যে, কি হলো বৌমা, এভাবে চলে যাচ্ছ কেন? মামার মুখ থেকে এই কথা শুনে তো আমি একদমই ঘাবড়ে গেলাম। আমি ভাবলাম যে হয়তো এখন আমার সাথে অসম্ভব কিছু হতে যাচ্ছে। কিন্তু মামা বলতে লাগলেন, আমি জানি যে কালকে রাতে তোমার মামির জায়গায় তুমি ছিলে। তখন আমি মামাকে বললাম যে যদি আপনি জানতেন যে আমি ছিলাম, তাহলে আমাকে কিছু বলেননি কেন? এ কথার উত্তরে মামা বলতে লাগলেন যে, বৌমা, আমি জানি যে তুমি উত্তমের সাথে খুশি নও,
যদিও তুমি আমাকে এই কথা বলনি, কিন্তু তোমার কষ্টকে আমি খুব ভালোভাবে অনুভব করতে পারি। দেখো মা, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। আমি এমন ব্যবস্থা করে নিয়েছি যে তোমার কোনো সমস্যা হবে না। মামার মুখ থেকে এরকম কথা শুনে আমি চিন্তামুক্ত হয়ে গেলাম। কিন্তু আমার মনে এখনো কিছুটা ভয় ছিল যে যদি এই কথাটা আমার স্বামী উত্তম কুমার জানতে পেরে যায়, তাহলে আমার অবস্থা কি হবে। কিন্তু এই সময়ে আমি এই সব চিন্তা এক সাইডে রাখলাম, আর মামার সাথে আমি সব কিছু ভুলে আনন্দ করতে লাগলাম। আনন্দ করার পর মামা যখন ঘুমিয়ে গেলেন, তখন আমি নিজের ঘরের মধ্যে এসে শুয়ে পড়লাম। এখন তো এটা প্রতিদিন হতে লাগলো। আমিও খুব খুশি থাকতে লাগলাম, আর মামাও যেন প্রতি রাতে আমার অপেক্ষা করতে থাকে। এভাবেই 1 মাস পার হয়ে গেল। তারপর একদিন হঠাৎই আমার স্বামী উত্তম কুমার বাড়িতে চলে এলো। সেদিন আমি খুব খুশি ছিলাম। যখন রাত হলো, তখন সবাই খাবার খাওয়ার পরে নিজ নিজ ঘরে চলে গেল। আমিও আমার স্বামীর সাথে নিজের ঘরে চলে এসেছিলাম। সেই রাতে আমার অনুভব হলো উত্তম এখন আগের থেকে অনেক ভালো হয়েছে, কিন্তু ততটাও বেশি না। তারপরে ও ক্লান্ত হয়ে গভীর ঘুমে ঘুমিয়ে গেল। ওকে এভাবে গভীরভাবে ঘুমোতে দেখে আমার ভেতরে ভেতরে আগুন জ্বলতে লাগল। তখন একবার ভাবলাম যে আমি মামার কাছে চলে যাই, কিন্তু উত্তম কুমার বাড়িতে আসার কারণে আমি কোনো রকমে নিজেই নিজেকে বুঝিয়ে শুনিয়ে ঘুমিয়ে গেলাম। যখন সকাল হলো, তখন উত্তম কুমার বলল, আমি 15 দিনের জন্য শহরে যাচ্ছি। 15 দিন পরে অফিস থেকে ছুটি নিয়ে আবার ফিরে আসব। উত্তমের মুখ থেকে এই কথা শুনে তো আমি খুব খুশি হয়ে গেলাম। এরপরে আমি সারা দিন ধরে রাতের সেই ব্যাপারে ভাবতে লাগলাম। সেই দিন যেন পার হচ্ছিল না। অনেক কষ্টে যখন রাত হলো, মামি ঘুমিয়ে গেলেন, তখন আমি আবারও মামার ঘরের মধ্যে চলে গেলাম। সেই রাতে আমি গিয়ে দেখলাম যে মামা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এরপর আমার যাওয়ার সাথে সাথে তিনি শুরু করে দিলেন। সেই রাতে আমি পুরোদমে সন্তুষ্ট হয়ে গিয়েছিলাম, আর আমি খুব বেশি খুশি হচ্ছিলাম। এভাবেই আমার দিন কাটতে লাগল। 15 দিন পরে, যখন আমি বাড়ির কাজে ব্যস্ত ছিলাম, তখন আমার স্বামী উত্তম কুমার বাড়িতে ফিরে এলো। ওকে দেখে আমার মন খারাপ হয়ে গেল। তাই আমি ওকে জিজ্ঞেস করতে লাগলাম যে কি হলো, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? ও আমার কাছে খুব খুশি হয়ে বলতে লাগলো যে অন্তরা, এখন থেকে আমি বাড়ি থেকেই আমার ডিউটি করব। কেননা আমি আর তোমাকে বেশি কষ্ট দিতে চাই না। ওর মুখ থেকে এই ধরনের কথা শুনে তো আমি খুব চিন্তায় পড়ে গেলাম যে উত্তম কুমার আমাকে এই ধরনের কথা বলছে কেন। এরপরে উত্তম কুমার আবার বলতে লাগল, অন্তরা, সত্যিই তুমি খুব ভালো একজন স্ত্রী। তুমি খুব ধৈর্যশীল। আমি খুব ভাগ্যবান যে তোমার মতো এত ভালো স্ত্রী পেয়েছি। কেননা যখন কোনো মেয়ে নিজের স্বামীর কাছ থেকে সন্তুষ্টি পায় না, তখন সে পর পুরুষের খোঁজ করতে থাকে। কিন্তু আমার এরকম অবস্থা সত্ত্বেও তুমি এরকম কিছুই করনি। তুমি আমার বিশ্বাসের মর্যাদা রেখেছ। এটাই আমার জন্য খুব গর্বের ব্যাপার। স্বামীর মুখে নিজের সম্বন্ধে এই ধরনের কথা শুনে আমি নিজেই নিজেকে মনে মনে গালি দিতে লাগলাম। আমি ভাবতে লাগলাম যে আমার স্বামী আমার উপর কতটা ভরসা করেছিল, কিন্তু আমি তার পিছনে কি সব করে যাচ্ছিলাম। এত ভালো স্বামীকে ধোঁকা দিয়েছি। এই সময় আমার নিজেরই নিজ থেকে ঘৃণা হতে শুরু করেছিল, আর আমি ভিতরে ভিতরে খুব অস্বস্তি অনুভব করছিলাম। আমার স্বামী আরও বলতে লাগল যে তুমি জানো অন্তরা, আমার একটা গুপ্ত রোগ ছিল, যার চিকিৎসা আমি শহর থেকে করাচ্ছিলাম। এই অসুখের কারণেই আমি বিয়েও এখনই করতে চাইতাম না, কিন্তু মামির কথায় আমাকে তোমায় এত তাড়াতাড়ি বিয়ে করতে হলো। কিন্তু এখন চিকিৎসার কারণে আমার এই অসুখ একদমই ঠিক হয়ে গেছে। যখন রাত হলো, তখন আমি আমার স্বামীর থেকে সেই খুশি পেয়েছিলাম, যেটা আমি বিয়ের পরে আমার স্বামীর থেকে কখনো পাইনি। আজকে আমি খুব খুশি। পরের দিন সকালে যখন মামার নজর আমার উপরে পড়ল, তখন আমি তার সামনে থেকে নিজের মুখ লুকোতে থাকলাম। সেই সময় আমার নিজের চোখ খুলেছিল যে আমি একটা মারাত্মক ভুল রাস্তায় চলেছিলাম। কিন্তু এখন আমি আমার স্বামীকে আর ধোঁকা দিতে পারব না। সেই দিনের পর থেকে আমি মামার ঘরে যাওয়া ছেড়ে দিয়েছি। আর এখন আমি নিজের স্বামীর সাথে খুবই খুশি। এখন সে আমাকে প্রতিদিন খুবই আনন্দ দিতে পারে। মামাও বুঝতে পেরেছিলেন যে এখন আমি অনুতাপের আগুনে জ্বলছি।
আর কোথাও না কোথাও তিনিও নিজের ভুলের অনুভব করতে পেরেছিলেন। সেই দিনের পর থেকে মামাও আমার উপর খারাপ নজর দেওয়া বন্ধ করে দিয়েছেন। তিনি এখন একজন ভালো মানুষের মতো থাকতে শুরু করেছেন। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই যে, যখন কোনো পুরুষ বা মহিলা নিজের স্বামী বা স্ত্রীর থেকে সন্তুষ্টি পায় না, তখন সে খারাপ রাস্তায় চলতে শুরু করে দেয়। কিন্তু আমি আপনাদেরকে এইটুকুই বলতে চাই যে, আপনারা প্রথমে এটা নিশ্চিত করুন যে কার সমস্যা। সমস্যাটা নিয়ে আপনাদের উভয়ের মধ্যে আলোচনা করুন। চিকিৎসা করান। দেখবেন একটা না একটা সমাধান বের হয়ে যাবে। যদি আপনি এই সমস্যার সমাধান বের করে ফেলতে পারেন, তাহলে আপনার খারাপ রাস্তায় চলার দরকারই পড়বে না। কেননা এই রাস্তাতে হয়তো আপনি শুধুমাত্র কিছু সময়ের জন্য সন্তুষ্টি পাবেন, কিন্তু এর জন্য আপনাকে সারা জীবন পস্তাতে হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। আর তোমরা যদি এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।